হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু আমরা করব হলো রেনাল ফিজিওলজি থেকে এমসিকিউ। ঠিক আছে, তো দেরি না করে চলো শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা বাকি কথায় আসবো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে যে মানব দেহে রক্তের চাপের পরিবর্তনের ভিত্তিতে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট জিএফআর নিয়ন্ত্রণ করে। মানব দেহে রক্তের চাপের যে পরিবর্তন হচ্ছে তার ভিত্তিতে জিএফআর নিয়ন্ত্রণ করে কে? এডিএইচ, রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম, অ্যালডোস্টেরন, ইনসুলিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। ঠিক আছে, অ্যান্সার কি হবে? রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম। এবার দেখো এই বিষয়ে কিছু পয়েন্ট তোমাদেরকে মনে রাখতে হবে, যে রক্তচাপ যখন হ্রাস পাচ্ছে রক্তচাপ হ্রাস পেলে কি হচ্ছে? কিডনি, কিডনির মধ্যে এখানে কি রয়েছে? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। অ্যাপারেটাস। ঠিক আছে, তো এখানে কি রয়েছে? জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস। তো এই জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে কি নিঃসৃত হয়? নিঃসৃত হয় হলো রেনিন। ঠিক আছে, জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন নিঃসৃত হয়। এবার রেনিন এখানে কি করছে দেখো, এদিকে রয়েছে হলো লিভার। ঠিক আছে, লিভার থেকে কি নিঃসৃত হচ্ছে? লিভার থেকে নিঃসৃত হচ্ছে অ্যাঞ্জিওটেনসিনোজেন। অ্যাঞ্জিওটেনসিনোজেন। ঠিক আছে, এবারে এই রেনিন কি করছে? রেনিন অ্যাঞ্জিওটেনসিনোজেনের উপর কাজ করে সেটাকে তৈরি করছে হলো অ্যাঞ্জিওটেনসিন 1। তাহলে দেখো ব্যাপারটা কেমন ঘটছে। এদিকে তৈরি হচ্ছে অ্যাঞ্জিওটেনসিন 1। ঠিক আছে, সেটা কে তৈরি করছে? রেনিন তৈরি করছে। ঠিক আছে, তাহলে যখন ব্লাড প্রেশারটা কমে গেল, আমাদের বিপি, ব্লাড প্রেশার যখন কমে গেল, তখন কিডনি থেকে কি রিলিজ হলো? কিডনি জাক্সটা গ্লোমেরুলার অ্যাপারেটাস থেকে রেনিন নিঃসৃত হলো। রেনিন কি করছে? লিভার থেকে নিঃসৃত হওয়া যে অ্যাঞ্জিওটেনসিনোজেন সেটাকে অ্যাঞ্জিওটেনসিন 1 এ রূপান্তরিত করছে। ঠিক আছে, আচ্ছা এইবারে আরেকটা পার্টের ফাংশন রয়েছে, সেটা কি? সেটা হলো আমাদের লাংস। লাংস, ফুসফুসে কি রয়েছে? ফুসফুসে রয়েছে হলো, ফুসফুস থেকে রয়েছে হলো এসিই। এটার ফুল ফর্ম কি? অ্যাঞ্জিওটেনসিন অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। তো ফুসফুস থেকে আসছে হলো অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম। এটা কি করছে? এটার দ্বারা অ্যাঞ্জিওটেনসিন 1টা পরিণত হয়ে যাচ্ছে হলো অ্যাঞ্জিওটেনসিন 2।
অ্যানজিওটেনসিন 2, ঠিক আছে। এটা কার দ্বারা পরিণত হচ্ছে? এই এনজাইমটা এখানে কাজ করে এটাকে অ্যানজিওটেনসিন 2 এ পরিণত করছে। এবারে এই যে অ্যানজিওটেনসিন 2, এটা কি বলতো? এটা হলো একটা অ্যানজিওটেনসিন 2 হলো একটি শক্তিশালী ভ্যাসোকনস্ট্রিক্টর। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে কি করে? এটা রক্তবাহের সংকোচন করে। ভ্যাসোকনস্ট্রিক্টর মানে কি? রক্তবাহের সংকোচন করছে। ভ্যাসোকনস্ট্রিক্টর এটা কি করছে? কোন কোন জিনিসের সংকোচন ঘটায়? অ্যাফারেন্ট ও ইফারেন্ট আর্টেরিয়ল। ঠিক আছে, এদের এদের সংকোচন ঘটাচ্ছে। ঠিক আছে, এবার এই যে এতগুলো কাজ হচ্ছে, এর জন্য কি হচ্ছে? এর ফলে কি হচ্ছে? গ্লোমেরুলার চাপ, ও জিএফআর, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, এটা বজায় থাকে। ঠিক আছে, এবারে এই যে আমরা দেখলাম রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, এটা আরেকটা কাজও করে। এরা কি করে? অ্যালডোস্টেরনের নিঃসরণ ঘটায়। কি করে? অ্যালডোস্টেরনের নিঃসরণ ঘটায়। এবং এই যে অ্যালডোস্টেরনের নিঃসরণ ঘটালো, এটা আবার কি করে? সোডিয়াম ও জল, H2O, ধরে রাখতে সাহায্য করে। বোঝা গেল? তাহলে এই যে রেনিন অ্যানজিওটেনসিন সিস্টেম, এটাতে কি কি ঘটনা ঘটছে না ঘটছে সমস্ত কিছু কিন্তু বলে দিলাম। এই ভেতরের যা যা পয়েন্ট বললাম সমস্ত জায়গার থেকে, ধরো এটার থেকে একটা এমসিকিউ আসতে পারে, হ্যাঁ, যে কোন এনজাইম ইউজ হচ্ছে, ঠিক আছে, এটার থেকে এটাতে কনভার্ট করার জন্য। অ্যানজিওটেনসিনোজেন থেকে অ্যানজিওটেনসিন 1 এ কে হেল্প করছে? রেনিন হেল্প করছে। রেনিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? অ্যানজিওটেনসিনোজেন কোথা থেকে নিঃসৃত হচ্ছে? এসিই এনজাইম এটা কোথা থেকে নিয়েছে? প্রচুর এমসিকিউ, মানে একটা কোশ্চেন থেকে যদি তোমরা এখানে দেখো প্রায় 10টা এমসিকিউ কিন্তু তোমরা এখান থেকেই পাবে। এই পুরো কনসেপ্টটা যদি দেখো, এখান থেকে একটা ইয়ে হবে এমসিকিউ, এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ, মানে 1 2 3, এদিকে ধরো 4 5 6 7 8 9, মানে একটার থেকেই কিন্তু 10টা এমসিকিউ তোমাদের মোটামুটি হয়ে গেল। ঠিক আছে, তো খুব ভালো করে কিন্তু বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, তো আমাদের এখানে কিন্তু 2022 সাল থেকে পড়ানো হচ্ছে, আর এবারে কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে 10,000 প্লাস এমসিকিউ। তো যারা যারা এই 10,000 প্লাস এমসিকিউ নিতে চাইছো, তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নিতে পারো। কারণ 9-10-এ কিন্তু তোমাদের ফুল নোটস প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ বাংলায়, একদম সঙ্গে সঙ্গে নোট পাবে। এমন নয় যে তুমি জয়েন করার পরে নোট পাবে, তা কিন্তু না, সঙ্গে সঙ্গে ফুল নোটস পেয়ে যাবে। 9-10-এরও তাই, 11-12-এরও তাই। 11-12-এর নোটসটা কিন্তু ইংলিশে পাবে, এবং 39টা চ্যাপ্টার কিন্তু তুমি একসঙ্গে পেয়ে যাচ্ছ। যখন যেই চ্যাপ্টার ইচ্ছা পড়তে পারবে, একদম ইন ডিটেলসে পেয়ে যাবে। আর
2022 সাল থেকে পড়ানো হচ্ছে, এমন না যে 25-এর নোটিফিকেশনের পরে আমরা ক্লাস স্টার্ট করেছি। দেখো এটা আমাদের প্লে লিস্ট এবং এটা হলো সর্বপ্রথম ভিডিও, ঠিক আছে? তো সমস্ত ডিটেলস দেখে নাও, দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ক্লাসে জয়েন করে যেতে পারো এবং এই 10,000 এমসিকিউ যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো পরের প্রশ্ন দেখবো। বলেছে নেফ্রনের কোন অংশে সর্বাধিক জল পুনঃশোষণ হয়? নেফ্রনের কোন অংশে সবচেয়ে বেশি জলের পুনঃশোষণ ঘটে? গ্লোমেরুলাস, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, লুপ অফ হেনলি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে? তো নেফ্রনটা কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয় তো। তো এখান থেকে এই যে পার্ট, এই পার্টটাকে বলে হলো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, ঠিক আছে? এখানে কি হচ্ছে? এখানে 65 থেকে 70% জল, সোডিয়াম, পটাশিয়াম, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এখানে কি হয়? এগুলোর শোষণ ঘটে, ঠিক আছে? এগুলোর কি হয়? এখানে শোষণ ঘটে। সক্রিয় পরিবহন, ঠিক আছে, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটাকে বলা হচ্ছে হলো সক্রিয় পরিবহন, ঠিক আছে? এই সক্রিয় পরিবহনের মাধ্যমে কি হয়? সোডিয়াম শোষিত হয়। সক্রিয় পরিবহনের মাধ্যমে সোডিয়াম শোষিত হয়, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সক্রিয় পরিবহনের মাধ্যমে হলো সোডিয়াম শোষিত হচ্ছে, আর অসমোসিসের মাধ্যমে জলের শোষণ ঘটছে, জলের অ্যাবজর্পশন হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে মূত্রের আয়তন কমে যায়। এর ফলে কি হয়? মূত্রের আয়তনটা অনেকটাই কমে যায়। আর দেহে যে প্রয়োজনীয় পদার্থ, যেমন সোডিয়াম প্রয়োজন, জল প্রয়োজন, দেহে প্রয়োজনীয় পদার্থ বজায় থাকে, ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে পিসিটির মাধ্যমে যে শোষণ ঘটছে, এই শোষণের ফলে আরেকটা কাজ হয় গুরুত্বপূর্ণ। কি কাজ হয়? অ্যাসিড বেস ব্যালেন্স ও বাফার সিস্টেম বজায় থাকে। অ্যাসিড বেস ব্যালেন্স ও বাফার সিস্টেম বজায় থাকে। আচ্ছা, কোন পদার্থে, যদি প্রশ্নটা এরকম ভাবে করে যে কোন পদার্থের বা কোনটির উপস্থিতির জন্য প্রক্সিমাল কনভলিউটেড
টিউবিউল এর শোষণ দক্ষতা বেশি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ব্রাশ বর্ডার। অ্যান্সার কি হবে? ব্রাশ বর্ডার। ঠিক আছে, তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু একদম ডিটেলসে বলে দিচ্ছি, খুব ভালো করে কিন্তু প্রত্যেকে শুনে নাও। আবারও বলছি, 10,000 এমসিকিউ যদি প্রয়োজন হয়, মানে মোটামুটি 11,900 10,900 মতো হচ্ছে আর কি। যদি প্রয়োজন হয় 9, 10, 11, 12 মিলিয়ে যদি প্রয়োজন হয়, তাহলে কিন্তু তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। চলো পরের কোশ্চেনগুলো সেট করেছি একভাবে, আর একভাবে সেট হয়ে গেছে। আচ্ছা, অ্যান্টি ডায়োরেটিক হরমোন এডিএইচ কোন অংশে কাজ করে জল শোষণে সহায়তা করে? বার্ম্যান ক্যাপসুল, প্রক্সিমাল টিউবিউল, লুপ অফ হেনলি, কালেক্টিং ডাক্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কালেক্টিং ডাক্ট। ঠিক আছে, এডিএইচ কিন্তু এই জায়গাতে কাজ করছে। ঠিক আছে, আচ্ছা এডিএইচটা কোথা থেকে উৎপন্ন হচ্ছে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে এটা কোথায় আসে? পোস্টেরিয়র পিটুইটারি। ঠিক আছে, তারপরে সেখান থেকে নিঃসৃত হয়ে এটা কোথায় চলে আসে? একদম কিডনিতে কিন্তু চলে আসে। আচ্ছা, এটা কালেক্টিং ডাক্ট ছাড়া আরেকটা পার্টেও দেখা যায়। এই যে নেফ্রনের আমরা পার্টগুলো দেখলাম, এই পার্টগুলোর মধ্যে আরেকটা পার্টেও কিন্তু দেখা যায়। কোন পার্টে দেখা যায় তোমরা কমেন্ট সেকশনে জানাবে। ঠিক আছে, আচ্ছা এটা কি করছে দেখো, এটা যখন জলের পুনঃশোষণ ঘটাচ্ছে, কিভাবে ঘটাচ্ছে? অ্যাকোয়াপোরিন। এর আগের দিনের একটা কোশ্চেনে আমি দিয়েছিলাম, অ্যাকোয়াপোরিন নামক জল চ্যানেল, মানে ওয়াটার চ্যানেল আর কি, খুলে দেয়। নেফ্রনের কোন কোন অংশে এটা ঘটে, এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে নেফ্রনের কোন কোন অংশে এটা ঘটে। আচ্ছা, এডিএইচ এর কারণে কি হয়? জলের পুনঃশোষণ হয়, তাই তো? এডিএইচ এর কারণে কি হচ্ছে? জলের পুনঃশোষণ ঘটছে। ঠিক আছে, জলের পুনঃশোষণ হয়ে গেলে, জলটা যদি আবার শোষণ হয়ে যায়, তার ফলে কি হবে? ঘন মূত্র তৈরি হয়। ঘন মূত্র তৈরি হয়। ঠিক আছে, এবার রক্তে যদি ধরো জলের পরিমাণটা ধরো রয়েছে, অল্প রয়েছে, তখন এডিএইচ এর নিঃসরণ কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। আচ্ছা, এডিএইচ যদি না থাকে, এবার ধরো কোনো কারণে এই এডিএইচ হরমোন, ধরো এখানে যেমন লিখলাম হাইপোথ্যালামাস থেকে ধরো রিলিজ হলো না কোনো কারণে, বা পিটুইটারি থেকে বেরোলো না কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে। তো এই এডিএইচ যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কি হবে? এডিএইচ যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে ডাইলিউট ইউরিন তৈরি হবে, লঘুমূত্র তৈরি হবে, এবং এই যে লঘুমূত্র তৈরি হবে, এটাকে বলা হয় হলো, এটা থেকে কিন্তু প্রশ্ন আসে হ্যাঁ পরীক্ষায়, ডায়াবেটিস ইনসিপিডাস। ঠিক আছে, যে এই রোগটাকে বলা হয় হলো ডায়াবেটিস ইনসিপিডাস। আচ্ছা, এই যে এডিএইচটা যে জলের ব্যালেন্স, জলের পুনঃশোষণ ঘটাচ্ছে, জলের পুনঃশোষণ ঘটিয়ে জলে কি করছে বলতো? জল ও ইলেকট্রোলাইট ব্যালেন্স
বজায় রাখছে। ঠিক আছে, এই কাজটা কিন্তু করছে। চলো পরের কোশ্চেন। বলে যদি এডিএইচ হরমোনের ক্ষরণ কমে যায় তবে কি ঘটবে? ঘন মূত্র নির্গত হবে, রক্তচাপ বাড়বে, অধিক জলযুক্ত মূত্র নির্গত হবে, প্রস্রাবে প্রোটিন নির্গত হবে। অ্যান্সার কি হবে? এই মাত্রই আমরা বললাম, এটার অ্যান্সার কিন্তু তোমরা বলবে। এটা এইচডব্লিউ থাকলো। কোশ্চেন নাম্বার 4 এর অ্যান্সারটা এইচডব্লিউ থাকলো। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 5। ইউরিয়া উৎপত্তি হয় কার্বোহাইড্রেট বিপাক থেকে, ফ্যাট বিপাক থেকে, প্রোটিন বিপাক থেকে, নিউক্লিক অ্যাসিডের বিপাক থেকে। ইউরিয়া উৎপন্ন হয় কিসের থেকে? ইউরিয়া উৎপন্ন হয় প্রোটিন বিপাক থেকে। প্রোটিনের বিপাকের ফলে কিন্তু উৎপন্ন হচ্ছে হলো ইউরিয়া। ঠিক আছে, তাহলে যখন প্রোটিনটা আমাদের বডিতে আসছে, প্রোটিনের বিপাকে প্রথমে কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড। কি তৈরি হচ্ছে? অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিডের আবার কি ঘটে? ডিঅ্যামাইনেশন। এবং এই যে ডিঅ্যামাইনেশন হলো, ডিঅ্যামাইনেশন হওয়ার ফলে কি তৈরি হয়? অ্যামোনিয়া তৈরি হয় হলো, অ্যামোনিয়া উৎপন্ন হয়। অ্যামোনিয়া কিন্তু খুব টক্সিক একটা সাবস্টেন্স। ঠিক আছে, তাই যকৃতে এটা কি হচ্ছে, যে যকৃতে অর্নিথিন চক্র বা ইউরিয়া সাইকেলের মাধ্যমে এটা ইউরিয়াতে রূপান্তরিত হচ্ছে অ্যামোনিয়া। এবার এর পরের ঘটনাটা কোথায় ঘটছে? লিভারে। লিভারে কি করছে? লিভারে ঘটছে হলো অর্নিথিন চক্র। তারপরে বা ইউরিয়া চক্র, ইউরিয়া সাইকেল। ঠিক আছে, এটার ফলে কি হচ্ছে? অ্যামোনিয়াটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? অ্যামোনিয়া কনভার্ট হয়ে যাচ্ছে হলো ইউরিয়া, ইউরিয়াতে পরিণত হয়ে যাচ্ছে। ইউরিয়া কি অ্যামোনিয়ার তুলনায় অনেক কম বিষাক্ত এবং জলীয় মাধ্যমে সহজে দ্রবীভূত হয়। ইউরিয়া হলো কম বিষাক্ত ও জলীয় মাধ্যমে সহজে দ্রবীভূত হয়। ঠিক আছে, এবার এই ইউরিয়া কি হচ্ছে? ইউরিয়া চলে যাচ্ছে ব্লাডের মাধ্যমে। ব্লাডের মাধ্যমে এই ইউরিয়াটা চলে যাচ্ছে কোথায়? কিডনিতে। কিডনির থেকে এটা মূত্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে। মূত্রের মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে। এবার এই যে প্রসেসটা, হ্যাঁ, একটা টক্সিক সাবস্টেন্স, অ্যামোনিয়া একটা টক্সিক সাবস্টেন্স বডির থেকে বেরিয়ে গেল, এই প্রসেসটাকে কি বলা হয়? এই প্রসেসটাকে বলা হয় ডিটক্সিফিকেশন। ঠিক আছে, এই প্রসেসটাকে বলা হয় হলো ডিটক্সিফিকেশন। চলো পরের কোশ্চেন। নিম্নের কোনটি একটি রেচন অঙ্গ নয়? চামড়া, ফুসফুস, যকৃৎ, প্লীহা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অবশ্যই কিন্তু প্লীহা। ঠিক আছে, অ্যান্সার কি হবে? প্লীহা। আচ্ছা, তোমাদের জন্য একটা কোশ্চেন, যকৃৎ থেকে কোন রেচন বস্তু নির্গত হয়? ঠিক আছে, এটা হলো তোমরা অ্যান্সার করবে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7। গ্লোমেরুলার ফিল্ট্রেশন কোনটি প্রধান ভূমিকা রাখে? হ্যাঁ, গ্লোমেরুলার ফিল্ট্রেশনে কোনটি প্রধান ভূমিকা রাখে? হাইড্রোস্ট্যাটিক চাপ, অসমোটিক চাপ, হরমোন, স্নায়ু সংকেত। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইড্রোস্ট্যাটিক চাপ। গ্লোমেরুলার ফিল্ট্রেশনে কোনটি প্রধান ভূমিকা রাখে? হাইড্রোস্ট্যাটিক চাপ। আচ্ছা, গ্লোমেরুলাসের রক্তচাপ দেখো।
গ্লোমেরুলাসে রক্তচাপ তুলনামূলক বেশি। কত? অ্যাপ্রক্সিমেটলি 60 mmHg। ঠিক আছে, প্রায় 60 mmHg। এই যে চাপটা, এই চাপকে কি বলা হয়? এই চাপকে কি বলা হচ্ছে? হাইড্রোস্ট্যাটিক প্রেসার। গ্লোমেরুলার হাইড্রোস্ট্যাটিক প্রেসার। ঠিক আছে, এই হাইড্রোস্ট্যাটিক প্রেসারের ফলে কি হয়? তরল ও দ্রবণীয় পদার্থ, তরল ও দ্রবণীয় পদার্থকে বাউম্যান ক্যাপসুলে ঢেলে দেয়। বাউম্যান ক্যাপসুলে ঠেলে দেয়। এই যে প্রেসারটা বাউম্যান ক্যাপসুলে ঠেলে দেয়, এটা কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশনের প্রধান চালক। এটাই হলো প্রধান চালক। মানে এই যে একটা চাপ দিচ্ছে, ঠিক আছে, এই চাপটার ফলে কিন্তু ছাঁকনিটা ভালো করে, মানে তুমি যখন ছাঁকনি দিয়ে কিছু ছাঁকবে, দেখবে যদি চামচ দিয়ে প্রেসার দাও বেশি ভালোভাবে ছাঁকাটা হবে। তো এই চাপ ঠেলে দিচ্ছে বলে কিন্তু ফিল্ট্রেশনটা ভালোভাবে হচ্ছে। ঠিক আছে, আচ্ছা, অন্যান্য কিছু চাপ রয়েছে যারা কি করছে? ফিল্ট্রেশনকে বাধা দেয়। ফিল্ট্রেশনকে বাধা দেয়। কি কি? ব্লাড কোলয়েড অসমোটিক চাপ, ব্লাড কোলয়েড অসমোটিক চাপ, তারপর হলো ক্যাপসুলার চাপ, ক্যাপসুলার প্রেসার, এগুলো। আচ্ছা, চলো পরের কোশ্চেন দেখো কি বলেছে। কিডনির কোন অংশে রক্ত পরিশোধিত হয়? কিডনির কোন অংশে রক্ত পরিশোধিত হয়? রেনাল, পেলভিস, বাউম্যান ক্যাপসুল, ইউরেটার, ব্লাড ক্যাপিলারি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাউম্যান ক্যাপসুল। ঠিক আছে, এখানে কি হচ্ছে? রক্ত পরিশোধিত হচ্ছে। কেমন দেখতে হয়? এটা হলো বাউম্যান ক্যাপসুল। ঠিক আছে, আর এখানে থাকে হলো রক্তনালী। ঠিক আছে, যেটাকে বলা হয় হলো গ্লোমেরুলাস। ঠিক আছে, তাহলে গ্লোমেরুলাসটা কি? এটা কিন্তু একগুচ্ছ, এখানে ধরো কৈশিক রক্তনালী রয়েছে, হ্যাঁ, যেটা বাউম্যান ক্যাপসুলের মধ্যে কিন্তু রয়েছে, যেটা কি বাউম্যান ক্যাপসুলের মধ্যে রয়েছে। উচ্চচাপে রক্ত গ্লোমেরুলাসে প্রবাহিত হয় এবং ফিল্টার হয়ে বাউম্যান ক্যাপসুলে প্রবেশ করে। এবার যখন এখানে প্রেসারটা প্রচন্ড পরিমাণে বেড়ে যায়, উচ্চচাপ, তখন এখান থেকে ছাঁকনি হয়ে এই বাউম্যান ক্যাপসুলের ভেতরে কিন্তু প্রবেশ করে। ঠিক আছে, আচ্ছা,
রক্তকণিকা আর প্রোটিন বাদে প্রায় সমস্ত দ্রবণীয় পদার্থ ফিল্টার হয়। কি কি ফিল্টার হয় না? ফিল্টার হয় না হলো ব্লাড আর প্রোটিন, বাকি সমস্ত কিছু কিন্তু ফিল্টার হয়ে চলে আসে এবং তারপরে শোষণের মাধ্যমে যা হওয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, এই অংশে হলো ফিল্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়। প্রথম ফিল্ট্রেশন এখানে শুরু হলো, প্রথম ধাপ এটা। আচ্ছা, এবার ফিল্টারটা যখন এবার টিউবিউলে চলে আসছে, এই যে ধরো প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, টিউবিউলে আসার পর বাকি প্রসেসগুলো কিন্তু এখানে হয়, এই টিউবিউলে হয়। ঠিক আছে? বাউম্যান ক্যাপসুলকে কি বলা হয়? এটাকে বলা হয় হলো প্রাথমিক রেচন ফিল্টার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 9। অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিডের মধ্যে সবচেয়ে বিষাক্ত কোনটি? ইউরিক অ্যাসিড, ইউরিয়া, অ্যামোনিয়া সব সমান বিষাক্ত। অ্যান্সার কি হবে? অলরেডি আমি এটা বলে দিয়েছি, তাই এটা তোমাদের জন্য HW থাকছে। এটার অ্যান্সার কি হবে তোমরা বলবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 9 এর অ্যান্সার কি হবে তোমরা বলবে। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10। ইউরিয়া তৈরি হয় প্লীহায়, যকৃতে, বৃক্কে, অগ্নাশয়ে। অ্যান্সার কি হবে? একটু আগে এটাও কিন্তু আমরা বলেছি যে যকৃতে কিন্তু ইউরিয়া তৈরি হচ্ছে। কিভাবে তৈরি হচ্ছে? এই যে স্টেপ বাই স্টেপটা আমি বললাম, এই যে ইউরিয়া উৎপন্ন হলো, কোথায় হলো? দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে এই যে লিভারের স্টেপ এখান থেকে শুরু হচ্ছে। তাহলে ইউরিয়া কোথা থেকে উৎপন্ন হচ্ছে? ইউরিয়া উৎপন্ন হচ্ছে হলো যকৃতে উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, তো এই হলো আজকের তোমাদের MCQ। একদম ইন ডিটেলসে ব্যাখ্যা করে দিলাম সমস্ত কিছু। খুব ভালো করে তোমরা কিন্তু এগুলোর প্রিপারেশন নিও। নেক্সট ক্লাসে কিন্তু আমরা আবার কোনো টপিকের ওপরে MCQ নিয়ে চলে আসবো। আর 10,000 MCQ এর ডিটেলস পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নাও। আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ।